পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা 11। তৃতিকা স্তব্ধ মূর্তির ন্যায় বসে রয়েছে। অন্যদিকে আধিরের মাঝে বিশেষ কোনো হেলদোল নেই। তৃতিকার পায়ে জুতো জোড়া বেশ মানিয়েছে বিধায় সেজন্য অনেক বেশিই খুশি, যার স্পষ্টতা তার চোখে মুখে অনিমেষেই ফুটে উঠেছে। অধীর উঠে এসে পুনরায় নিজের জায়গায় বসলো। এদিকে তৃতিকা এখন স্তব্ধ হয়ে মাথা নুয়ে নিজের পা জোড়া দেখে চলেছে। মাথাতেই যেন ঢুকছে না এটা কি হলো এই মুহূর্তে। আধির তার পরিচিত কেউ নয়, একই সাথে না কোনো বিশেষ ব্যক্তি। নামকরা একজন কোম্পানির বস হয়ে কিভাবে সে অফিসের সামান্য এক এমপ্লয়ির এভাবে লোক সমাগমের মাঝে হাঁটু গেড়ে বসে জুতো পরিয়ে দেয়? কিভাবে? এটাও কি আদৌ স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য? কৃতিকা আলগোছে মাথা তুলে একবার চারপাশটায় চোখ বুলিয়ে নেয়। না, কেউই তাদের দেখেনি। যে অল্প কয়েকজন রয়েছে তারা সকলেই নিজেদের কাজেই ব্যস্ত। তবে এই মুহূর্তে ঘটে যাওয়া বিষয়টি যেন কৃতিকা কোনোভাবেই মেনে নিতে পারল না। সে আধিরের দিকে এক পলক তাকিয়ে দেখে সে একদম নির্বিকার বসে খাবার খাচ্ছে, অথচ বিষয়টা তো এতটাও স্বাভাবিক নয় যতটা আধির স্বাভাবিক রয়েছে। রাতের নির্জনতা ভেদ করে গাড়ি শাসা করে এগিয়ে যাচ্ছে। আধির নিজের মতো ড্রাইভ করছে, আর পাশে চুপচাপ তৃতিকা বসে রয়েছে। তৃতিকার অভিব্যক্তি সম্পূর্ণ নিস্তব্ধ। নিজের মনের মাঝে চলা হিসেব যেন কোনো মতেই মিলছে না। তৃতিকা সর্বদা এটাই ভাবছে সে ভুল পথে এগোচ্ছে। সে কারো জীবন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, যার প্রতিকার এই মুহূর্তে না করলে পরবর্তীতে অনেক বেশি দেরি হয়ে যাবে। আধির বাহিরে খেয়ে অভ্যস্ত, সে চৌধুরী ম্যানশনে খুব কমই যায়। এমনিতে সে আলাদা করে নিজের ফ্ল্যাটেই থাকে বিধায় বেশিরভাগ সময় নিজ ইচ্ছেতেই বাহিরের খাবার খেয়েই দিন পার করে। যদিও এটা তার কাছে খানিকটা বিরক্তিকর, কিন্তু নিজে রান্না করার মতো লোক সে নয়। ওসবে তার বিন্দুমাত্র ধৈর্য নেই। একই সাথে রান্নার জন্য কোনো লোক এসে তার বাড়িতে ঘুরঘুর করবে, এটাও তার পছন্দ নয়। মূলত এ কারণেই সব থাকার পরেও সে একজন সাদামাটা সিঙ্গেল মানুষের মতোই জীবনযাপন করে। আর আজ তৃতিকার জন্য অনেকগুলো খাবার অর্ডার দিলেও তৃতিকা খুব সীমিতই খেয়েছে, যে কারণে সেও খানিকটা বেশ পেট ভরে খেয়ে বাকিটা পার্সেল করে তৃতিকার জন্য নিয়ে এসেছে। কিন্তু তৃতিকার এমন বিধ্বস্ততা তার বেশ অদ্ভুত লাগছে। মনে মনে ভাবতে শুরু করেছে তখনও ভাবে জুতো পরিয়ে দেওয়াটা আদৌ ঠিক হলো কিনা। না, বিষয়টা হয়তো বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তৃতিকা তার পূর্ব পরিচিত হলেও তৃতিকা তো আর জানে না আধিরকে। সেক্ষেত্রে অচেনা ব্যক্তির কাছ থেকে আচ্ছা সে কি এজন্য তৃতিকার কাছে মাপ চাইবে? নাকি কিসের মাপ চাইবে? মাপ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। আধির ড্রাইভ করতে করতে নিজের কথারই বেড়াজালে পেঁচিয়ে গেল। এটা কেমন দ্বিধাদ্বন্দ্বে পড়ল। তার মতো মানুষ এইটুকু বিষয়ে কারো কাছে কখনোই মাপ চাইবে না, কিন্তু তৃতিকা যদি সেই ঘটনার বসেই ভিন্ন কিছু ভেবে বসে? আধির এসব ভাবতে ভাবতে নিজের প্রতি বিরক্ত হলো। পরক্ষণেই ভারী শ্বাস ফেলে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা, আর ইউ ওকে? আধিরের সামান্য কথায় তৃতিকা আকস্মাৎ চমকে উঠল। সে নিজের বেখেয়ালি ভাবনায় মগ্ন বিধায় এই দশা, কিন্তু তার চমকানোর আধিরের কপাল আরও বেশ খানিকটা কুঁচকে যায়। সে আবারও তৃতিকার উদ্দেশ্যে বলে, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আধিরের কথায় তৃতিকা আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, না, আমি ঠিক আছি স্যার। তৃতিকা ইতস্তত অভিব্যক্তিতে আধির আর কথা বাড়ায়। তৃতিকা নিজ ইচ্ছেতেই বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু অসুস্থ বিধায় আধির নিজেই জোর করে তার বাড়ির ঠিকানায় নিয়ে যাচ্ছে। এভাবে আরও কিছুটা দূর যাওয়ার পরে আধিরের কিছু একটা মনে পড়তেই সে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা। তৃতিকার মাথাটা ঝিমঝিম করছে। অদ্ভুত এক ক্লান্তি এখনও তার সর্বস্ব জুড়ে। এই ভাবনাতে সে আনমনে জবাব দেয়, জি। তৃতিকা, আপনার বাবা মা কোথায়? নেই। ও, তার মানে আপনি এই শহরে একাই? আমি শুধু এই শহরে একা নই, আমি পৃথিবীর সর্বস্তরে সর্বদাই একা। তৃতিকার আনমনে বলা এহেন কথায় আধের মুখ ফিরিয়ে তার দিকে তাকায়। খানিকটা সন্ধিয়ান স্বরে কিছু বলে ওঠার পূর্বেই তৃতিকা আবারও বলে, আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই, তাই নিজেকে পুরোপুরি নিঃস্ব বললেও ভুল হবে না। তৃতিকা এইটুকু বলে থামতে না থামতেই আচমকা আধিরের গাড়ি থেমে যায়। হঠাৎ থমকে যাওয়ায় ঝাঁকুনিতে তৃতিকার সম্মুখে হেলে পড়লেও নিজেকে সামলে নেয়। একই সাথে নিজের আনমনে অভিব্যক্তি হয়েও বেরিয়ে আসে। এদিকে আধির হঠাৎ এমন কাজ করায় নিজেও কিছুটা ইতস্তত হয়। তার কাছে তৃতিকার বলা কথাটা বেশ বিস্ময়কর লেগেছে, যেন সে এমন কিছু কখনোই আশা করেনি। আই এম সরি। আধির এইটুকু বলেই পুনরায় ব্যস্ত ভঙ্গিতে নিজের গাড়ি স্টার্ট করে। অন্যদিকে তৃতিকাও আর কিছু না বলে নিজেকে সামলায়। তবে আধিরের মন মস্তিষ্ক এখনো নিষ্পিস করছে তৃতিকাকে একটি বিষয়ে জিজ্ঞেস করতে।
ফলাফলস্বরূপ সে নিজেকে দমিয়ে রাখতে না পেরে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তৃতিকা, আমার আপনাকে একটা বিষয়ে। আধিরের কথা শেষ হওয়ার পূর্বেই আচমকা তৃতিকা বলে ওঠে, স্যার, এটাই আমার বাড়ির রাস্তা, ওই যে ওখানে নামিয়ে দিলেই ভালো হয়। তৃতিকার কথা শুনে আধিরের ধ্যান তৃতিকার ইশারা মতো রাস্তার দিকে চলে যায়। একদম ঘন কালো ঘুটঘুটে অন্ধকার রাস্তা, চারপাশের আবহাওয়া বেশ অদ্ভুত। জায়গাটা শহর হতে বেশ দূরেই বলা চলে। রাতের বেলায় রাস্তার ধারে যা কয়েকটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে, সেগুলো আবার বেশিরভাগই নষ্ট। আধির ভারী শ্বাস ফেলে তৃতিকার কথা মতো তাকে তার বাড়ির সামনে এসেই গাড়ি থামায়। তৃতিকাও আর দেরি না করে গাড়ি হতে নেমে পড়ে। এতক্ষণ বসে থেকে হঠাৎ উঠে দাঁড়াতেই তার হাত পা মস্তিষ্ক ঝিমঝিম করে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করলো। এদিকে আধিরও গাড়ি হতে নেমে পড়ে। তবে তৃতিকা বেখেয়ালেই পড়ে যেতে নিতেই আধির তৎক্ষণাৎ তার হাতটা পার্শ্বতে শক্ত করে ধরে বলল, তৃতি, সাবধানে চলুন। আচমকা আবারও এমন ঘটনায় তৃতিকা পুনরায় স্তব্ধ। সে নিজেকে সামলে নিয়ে দাঁড়াতেই আধির তার হাত ছেড়ে দেয়। একই সাথে তৃতিকাও তার উদ্দেশ্যে কিছুটা জোরপূর্বক মুচকি হেসে আওড়ায়, ধন্যবাদ স্যার, আমি আসছি। অন্য সময় হলে হয়তো তৃতিকা তাকে তার বাসার ভেতরে আসতে বলতো, কিন্তু আজকের ঘটনার পর সে মোটেও এমন কিছু চায় না। অন্তত আধির এমন কেউ নয় যে তাকে তার একা বাসায় আসার আমন্ত্রণ জানানো যাবে। তবে আধির কিছু একটা মনে পড়তেই সে ব্যাক সিট থেকে কয়েকটা ব্যাগ এনে তৃতিকার হাতে ধরিয়ে দেওয়ার উদ্বিগ্ন হয়ে বলে, তৃতিকা, এগুলো নিয়ে যান। তৃতিকা যেতেই নিয়েছিল। আচমকা আধিরের কথায় পাশে ফিরে তৃতিকা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আধিরের হাতে অনেকগুলো ফলমূল আর খাবারের ব্যাগ। আর তার বুঝতে বাকি রইল না মাঝ রাস্তায় আধির কেন ফলমূলের দোকানে গিয়েছিল। সে ভেবেছিল তার পরিবারের জন্যই হয়তো, কিন্তু এখন তো দেখছে পুরো ভিন্ন ঘটনা। তৃতিকা খানিকটা দ্বিধার স্বরেই বলে, স্যার, কিছু মনে করবেন না, কিন্তু আমার এসবের প্রয়োজন নেই। আমি এসব খাওয়া পছন্দ করি না। তৃতিকার কথায় আধির যেন খানিকটা অবাকই হয়। একই সাথে তার কণ্ঠ ফুটে ওঠে কর্তৃত্ব পরায়ণতা। আপনার পছন্দ অপছন্দে কিছু যায় আসে না, নিতে বলেছি নিন। সাথে এও স্পষ্ট করে বলছি, আজ বাদে কাল যেন আবার আপনাকে রাস্তায় পড়ে থাকতে না দেখি। আধিরের কথায় তৃতিকা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমনিতেই শরীর ভালো না, তার মাঝে এ লোকের এমন কথাবার্তা সে প্রতিনিয়তই আশ্চর্য হচ্ছে। তৃতিকা কিছু বলার পূর্বেই আধির এক প্রকার জোর খাটিয়ে তৃতিকার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, নিজের যত্ন নেবেন, শুভরাত্রি। এই বলেই সে গাম্ভীর্যের সহিত তার গাড়িতে গিয়ে বসলো। অতঃপর ডানে বামে কোনো কিছুর তোয়াক্কা না করে গাড়ি নিয়ে সোজা তার গন্তব্যে রওনা হলো। আর এদিকে হতবিহ্বল হয়ে তৃতিকা আধিরের গাড়িটাকে পেছন হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। বেশ অনেকটা রাত হয়েছে। তৃতিকার চোখে আজ কয়েকদিনের ন্যায় কোনো ঘুম নেই। শরীর ভর্তি ক্লান্তি, অথচ সে নির্ঘুম ও স্বস্তির ন্যায় রাত কাটাতে মগ্ন। তৃতিকার বাসা কিংবা শোয়ার জায়গায় হলো তার আধভাঙা বিছানা। বরাবরের মতো সেখানে বসে দু হাঁটুর মাঝে মুখ গুজে সে কিছু একটা গভীর মনে ভেবে চলেছে। রাত হলেই যেন তার মন মস্তিষ্কের রাজ্যে চিন্তারা নেমে আসে। তৃতিকার সামনে আধিরের দেওয়া সেই খাবারের ব্যাগগুলো সে ওসব খুলেও দেখার প্রয়োজন মনে করেনি। অন্যদিকে কালো রঙের জুতো জোড়াও তার ছোট্ট ট্রাঙ্কের উপর নতুন কাপড় দিয়ে মোড়ানো, যেন সেটা এখন সাজিয়ে রাখার নেই কোনো বস্তু। এদিকে তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভার্সিটির সিনিয়রদের বই খাতা। মনের তীব্র অশান্তি নিয়েও বেশ খানিকটা লিখেছে সে, কিন্তু এর চেয়ে বেশি লেখার মন মানসিকতা তার নেই। অসহ্য লাগছে তার এসব করতে। যদিও কালই শেষ দিন, ভার্সিটিতে সিনিয়রদের দেওয়া সময় অনুযায়ী, কিন্তু তৃতিকা আপাতত সেসবের কোনো তোয়াক্কা করছে না। সে তো ব্যস্ত তার হিসাব মেলাতে। এরই মাঝে তৃতিকা তার মন মস্তিষ্কে চলা নানা মিশ্র অনুভূতি নিয়ে বিড়বিড়িয়ে বলতে লাগলো, না, প্রয়োজনে এই চাকরি আমি কালই ছেড়ে দেব, কিন্তু আমি কখনোই চাই না আমার জন্য কারো জীবনে অশান্তি হোক। মিস্টার আধির রায়ান আমার বিশেষ কেউ নয় যে সে আমাকে ওভাবে অন্তত সবার মাঝে জুতো পরিয়ে দিবে। এই অধিকার তার নেই। কোনোভাবেই আমি এমন একটা বিষয়কে নর্মালাইজ করতে পারি না। এছাড়া ওনাকে আমি শুধুমাত্র একজন অফিসার বস হিসেবেই গণ্য করেছি। যেখানে তার নিজের স্ত্রী সন্তান রয়েছে, সেখানে তিনি আমার সাথে কিভাবে এই ধরনের আচরণ করে? ছি, আমি কি তার মেয়ের বয়সী যে তিনি আমার সাথে? আর এমনিতেও কেই বা তার মেয়ের বয়সী কারোর সাথে এরকম আচরণ করবে? আমি যে আন্দাজ করছি তাই যদি সত্য হয়, তবে করব না আমি এই চাকরি। প্রয়োজনে না খেয়ে মরবো, তবুও না। আর যাই হোক, ইয়াসানির মতো মানুষগুলোর জীবন আমি জেনে বুঝে নষ্ট করতে পারি না। বেঁচে থাকলে আগামীকালই আমি অফিসে গিয়ে নিজের রিজাইন লেটার দিয়ে আসবো। এটাই আমার লাস্ট ডিসিশন। তৃতিকা ভার্সিটিতে প্রবেশ মাত্রই সেই তথাকথিত পরিচিত সিনিয়রদের দেখা মিলল। দলবল নিয়ে তারা তৃতিকাকে দেখা মাত্র এগিয়ে এলো, যেন সকলেই তারই অপেক্ষায় ছিল। তৃতিকা অবশ্য আজ তাদেরকে দেখে মোটেও ঘাবড়ে গেল না।
ওদিকে তারা তৃতীয়ার কাছে এসেই শুরুতে নোট খাতাগুলো চেয়ে নেয়। এসব আজই তাদের লাগবে। কিন্তু তৃতিকা তার ব্যাগ হতে খাতাগুলো বের করে তাদের হাতে দিতেই যেন মূল বিপত্তি ঘটে। এই মেয়ে, এসব কি? তোমাকে না বলা হয়েছিল সবগুলো নোট? তাদের মাঝে বলা একজনের কড়া কণ্ঠস্বরে তৃতিকা উল্টো তীক্ষ্ণ স্বরে বলে, দুঃখিত, আমি অসুস্থ ছিলাম, তাই সবগুলো নোট কমপ্লিট করা সম্ভব হয়নি। আপনারা বরং এসব অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন। এই বলে তৃতিকা স্থান ত্যাগ করতে নিলে আচমকা তার পাশ হতে এক ছেলে তৃতিকার হাত শক্ত করে চেপে ধরে। তোমার সাহস তো কম না, একে তো ঠিকঠাক কাজ করনি, আর এখন আমাদেরকেই শেখাতে এসেছ আমরা কি করব আর না করব। তৃতিকার হাত ধরায় সে বেশ ক্ষিপ্ত হলো। এক প্রকার হাতটা রাগের বশত ছুঁড়ে ছাড়িয়ে নিয়ে বলল, ভার্সিটিতে এমন কোনো রুলস নেই যে জুনিয়ররা সিনিয়রদের কথা মতো এভাবে নোট করে দেবে। এরপর কখনো আমাকে বিরক্ত করলে সোজা কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করব। এই বলে তৃতিকা সরাসরি জায়গা ত্যাগ করে। অন্যদিকে পেছন হতে সবগুলো সিনিয়র তার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে থাকে। তৃতিকার মন মেজাজ আজ বেশ গরম বিধায় সে নিজেও জানে না কার সাথে কিভাবে কথা বলছে, আর এখন এসব নিয়ে ভাবতেও চায় না। তবে সিনিয়রদের মাঝে এক বলিষ্ঠ দেহের উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলে হিসহিসিয়ে আওড়ায়, তোমাকে তো আমি দেখে নেব মেয়ে, এমন হাল করব তোমার। বীরবিরই এইটুকু বলতে না বলতে সে অদ্ভুতভাবে শয়তানে হাসিতে তির্যক হাসে। আধির তীব্র মনোযোগে তার ফাইলগুলোর মাঝে ডুবে রয়েছে। আশেপাশের কোনো কিছুতেই তার ধ্যান জ্ঞান নেই। তার পিএ কিছু সময়ের জন্য ছুটিতে গিয়েছে, যার ফলে এখন তাকে সব কাজই কিছু বেশি সময় নিয়ে করতে হচ্ছে। কিন্তু এতে আধির মোটেও বিরক্ত নয়। কাজ করতে তার বরাবরই ভালো লাগে। বরাবরের মতো আধির তার রুমে একাই বসে কাজ করছিল। একই সাথে কাজের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে পাশে ফিরে তাকাচ্ছে। রুমের ডান পাশের গ্লাস দিয়ে অপর প্রান্তে সব কিছু দেখা যায়, বিশেষ করে তৃতিকার সেই নির্দিষ্ট ডেস্ক। কিন্তু আশেপাশে কোথাও তৃতিকাকে নজরে না পেয়ে আধির কিছুটা চিন্তিত। গ্লাসের দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা তার রুমে কারো আগমন ঘটে। আধির সেদিকে না তাকিয়ে তৃতিকার ভাবনায় ডুবে থাকে। এদিকে রুমে প্রবেশ করা মাত্রই আধিরকে অন্যদিকে আনমনে ভঙ্গিতে দেখে তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে আধিরের দৃষ্টি অনুসরণ করে পাশে ফিরে তাকাতেই দেখে আধির ঠিক তার ডেস্ক বরাবর তাকিয়ে রয়েছে। এটা দেখা মাত্রই যেন তৃতিকার বিস্ময়ের চোখ জল চলে এলো। একটা মানুষকে সে ঠিক কোন মর্যাদার স্থানে বসিয়েছিল, আর সেই লোকটা ঠিক তাকে কোন নজরে দেখে। এটা ভাবতেই যেন রাগে ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। তৃতিকা তার হাতে থাকা রিজাইন লেটারটা আক্রোশে শক্ত করে চেপে ধরল। নিমেষেই সেটি খানিকটা কুঁচকে যায়। গতকালের চিন্তাভাবনা মোতাবেক সে আজ অফিসে এসেছে আধিরকে রিজাইন লেটারটা জমা দিতে, সোজা এই অফিস থেকে চলে যেতে। কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব তার রয়েই গিয়েছিল। আদৌ সে যা ভাবছে তা ঠিক নাকি কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে, তাই তৃতিকা নিশ্চিত হতে পারছিল না। কিন্তু এই মুহূর্তে আধিরকে এহেন অবস্থায় দেখে সে নিজে হতেই যা ভাবার তা ভেবে নেয়। এদিকে আধিরের ভাবনা কেটে যেতেই সে আকস্মাৎ সামনের দিকে ফিরে তাকায়। আর হঠাৎ এই মুহূর্তে তৃতিকাকে দেখে যেন কিছুটা অপ্রস্তুতি হয়। আজকে তো এখন অবধি সে তৃতিকাকে কোনো কিছুর প্রয়োজনে এখানে ডাকেনি, তাহলে তৃতিকা হঠাৎ আজ আগেই কেন তার কাছে চলে এসেছে? আর তৃতিকা, আসুন। আধিরের ইতস্তত বোধ তৃতিকার কাছে স্পষ্ট। আধির এতদিন তাকে মিস তৃতিকা বলতো, আর এখন সোজা তৃতিকা। তৃতিকার মেজাজ ক্রমশই খারাপ হচ্ছে। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে নিজেকে সামলে নেওয়ার প্রচেষ্টায় রয়েছে। তার নিরেট অভিব্যক্তিতে আধির কিছুটা অবাক হয়, যেন আন্দাজ করতে পেরেছে কিছুতে একটা ঠিক নেই। তৃতিকা, কিছু হয়েছে? আপনি? আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা তার দিকে এগিয়ে যায় এবং তৎক্ষণাৎ আধিরের সামনে একটা লেটার রেখে দিয়ে শটানভাবে দাঁড়িয়ে থাকে। এদিকে আধির তার উদ্দেশ্য বলে ওঠে, আমি তো আপনাকে এখনো কোনো ফাইল কিংবা পেপারসের জন্য ডাকিনি। তাহলে এটা কি? রিজাইন লেটার। তৃতিকার এহেন নির্বিকার কথায় আধির বিস্ময়ে তার দিকে তাকায়। তৃতিকা সম্পূর্ণ নিষ্পৃহে তার দিকে চেয়ে। তার মাঝে বিশেষ কোনো হেলদোল নেই। দুজনের মাঝে কিছু সময়ের জন্য পিনপতন নীরবতা চলল। আধির গাম্ভীর্যের সাথে একবার তৃতিকার দেওয়া লেটারটা চেক করে দেখতে তার কপালে ভাঁজ পড়ে। পরক্ষণে এসে তৃতিকার উদ্দেশ্যে ভড়িকি কণ্ঠে বলল, এসব কি মিস তৃতিকা? এসবের মানে কি? আধিরের আকস্মাৎ রাগান্বিত গম্ভীর কণ্ঠে তৃতিকা মোটেও ঘাবড়ায় না। সে যথেষ্ট তীক্ষ্ণ কণ্ঠে জবাব দেয়, এসবের মানে আমি আর এই জবটা করতে চাই না, তাই আমার রিজাইন লেটার। এই পর্যায়ে সে আধির বসা থেকে দাঁড়িয়ে পড়ে। প্যান্টের এক পকেটে হাত গুজে তৃতিকার দিকে গাম্ভীর্যের সহিত এগিয়ে আসে। এবার তৃতিকা কিছুটা ভীত হলেও নিজেকে সম্পূর্ণ শান্ত রাখে। অন্যদিকে আধির তার উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি কি আমার সাথে মশকরা করতে এসেছেন? পুনরায় আধিরের এহেন কণ্ঠে তৃতিকা শুরুতে কিছুটা অপ্রস্তুত হলেও পরক্ষণে এসে কড়া স্বরে জবাব দেন, নো স্যার, আমি মোটেও আপনার সাথে কোনো প্রকার মজা। জাস্ট শাট আপ। আপনি এখানে জয়েন হবার আগে জানতেন না যে এই অফিস জয়েন করার পর
প্রত্যেক এমপ্লয়িকে মিনিমাম 2 মাস একাধারে কাজ করতে হয়। তাহলে দুদিন যেতে না যেতেই আপনি কোন সেন্সে নিজের রিজাইন লেটার নিয়ে হাজির হয়েছেন? আধিরের এহেন উচ্চ কণ্ঠে তৃতিকা চমকায়, তবে তার চোয়াল শক্ত, তীক্ষ্ণ চোখ জোড়ায় আগুনের ন্যায় ক্ষোভ। এদিকে আধিরের আচমকা রেগে ওঠার স্বভাব নতুন নয়। অফিসের কাজে তাকে প্রায়শই কঠোর আচরণ করতে হয়, কিন্তু সে প্রয়োজন ভেদে নিজেকে সামলে নিতেও পারে। কিন্তু আজ এখানে আচমকা তৃতিকার উপর রেগে যাওয়া, সে যেন নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। তবুও সে ভারী শ্বাস ফেলে তৃতিকার দিকে আরেকটু এগিয়ে যায় এবং শান্ত গম্ভীর স্বরে বলে, এক্সট্রা কোনো সমস্যা থাকলে জানাতে পারেন, কিন্তু এভাবে দুদিন যেতে না যেতে আপনি রিজাইন লেটার দিয়ে চলে যেতে পারেন না। তৃতিকার দৃষ্টি আজ সম্পূর্ণ আধিরের দিকে। সে মোটেও আজ আধিরের চোখ তুলে কথা বলতে ভীত নয়। ফলে সে নির্বিকারেই বলে উঠল, সরি স্যার, কিন্তু আমি এই চাকরিটা আর করতে চাই না। এটা আমার জন্য অনেক ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আমি এই শহরে এসেছি শুধুমাত্র আমার পড়াশোনার জন্য। অথচ এত সব কিছুর মাঝে আমাকে দিয়ে ঠিকমতো পড়াশোনাটাই হচ্ছে না। তাই আমার মনে হয়েছে পড়াশোনার জন্য হলেও আমার এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। তৃতিকার কথায় আধির কিছু সময়ের জন্য থামে। তৃতিকার হাবভাব অদ্ভুত লাগলেও সে বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে। পরক্ষণে তৃতিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ঠিক আছে, ফাইনটা দিয়ে চলে যেতে পারেন। আচমকা ফাইনের কথায় তৃতিকা কিছুটা অবাক স্বরে বলে, কিসের ফাইন? 2 মাসের আগে কেউ স্বইচ্ছায় জব ছেড়ে দিলে তাকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটি ফাইন জমা দিতে হবে, নয়তো অফিসের সিস্টেম মোতাবেক তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ সব কিছুই এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টেই দেওয়া ছিল, এবং সব এমপ্লয়ের মতোই আপনিও এগ্রিমেন্টে সাইন করে এই অফিসে জয়েন করেছেন। আপনার উচিত ছিল সাইন করার পূর্বে সব কিছু একবার ভালো করে দেখা নেওয়া। আধিরের এহেন কথা বলতে বলতেই টেবিল হতে একটা ফাইল তুলে নিয়ে তাতে নজর দিয়েছে। এদিকে তৃতিকা বেশ কিছুটা অবাক হলেও এসব কথাবার্তা শুনে। অবশ্য ভুলটা তারই। প্রথম দিনে রফিক সাহেব তাকে দিয়ে এক গাদা পেপারসে সাইন করিয়েছে, অথচ সে একটাও চেক করে নেয়নি। তৃতিকা খানিকটা দ্বিধাদ্বন্দ্বের স্বরেই বলে, ফাইনের অ্যামাউন্টটা কত? আধির নির্বিকারে জবাব দেয়, 200,000। মানে? তৃতিকা কিঞ্চিত বিস্ময় স্বরে আধির তার দিকে মুখ তুলে নিষ্পিহে বলল, মানে 2 লাখ? 2 লাখ? সিরিয়াসলি? এত টাকা আমি কোথায় পাবো? তৃতিকা বিস্ময়কর কথাবার্তায় আধির তাচ্ছিল্যের সহিত কিঞ্চিত মৃদু হাসে। পরক্ষণে ভরিক্কি স্বরে ওড়ায়, আপনি কোথায় এত টাকা পাবেন তা দেখার বিষয় তো আমার নয় মিস তৃতিকা। পুরো অ্যামাউন্ট অফিসে জমা না করলে আপনার ব্যাপারে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, এতে আপনার জেলও হতে পারে। আধিরের কথা বলার ধরন তৃতিকার কাছে অতিরঞ্জিত ঠেকলেও অদ্ভুত এক ভয় কাজ করছে নিজের মাঝে। এদিকে বুঝতেও পারছে না তার আদতে কি বলা উচিত। এদিকে আধির পুনরায় বলে, আপনার জন্য একটা অপশন রয়েছে, চাইলে কাজে লাগাতে পারেন। কেমন অপশন? যেহেতু আপনি পড়াশোনার জন্য জব ছাড়তে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার টাইমিংটা খানিক পরিবর্তন করা যেতে পারে, কিংবা আপনি চাইলে আরও কম সময়। আধিরের কথা শেষ হয় না, বরং তার পূর্বেই তৃতিকা বলে ওঠে, প্রয়োজন নেই, আমি সব টাকার ব্যবস্থা করে নেব, আমি এখন আসছি। এই বলেই তৃতিকা সরাসরি কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে আধির চুপচাপ তার যাওয়ার পানে একদৃষ্টিতে চেয়ে থাকে। একই সাথে ঠান্ডা স্বরে আওড়ায়, জানতাম এর মাঝে নিশ্চিত অন্য কোনো ঘটনা রয়েছে। আধিরের সামান্য কিছু কাজ ছিল বিধায় সে চৌধুরী ম্যানশনে আজ আর সঠিক সময়ে পৌঁছতে পারল না। যদিও সেখানে যাওয়ার তার বিশেষ কোনো আগ্রহও নেই, কিন্তু তৃতিকা সেখানে ইয়াশকে পড়ায়, আর এই সুযোগে সে তৃতিকার দেখা পাবে, যে সুযোগ আপাতত সে হাতছাড়া করতে চায় না। প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে। আধিরের দেরি হলো বিধায় সে খানিকটা বিরক্ত। না জানে তৃতিকা আজ পড়িয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা। হাতে সময়ও তো বেশি নেই। আধির গাড়ি ড্রাইভ করতে করতেই ভারী শ্বাস ফেলে চৌধুরী ম্যানশনে ফোন করে। আর শুরুতেই ইয়াসের কণ্ঠ শুনতে পায়, কিন্তু এতে সে খুশি না হয়ে যেন হতাশ হয়। কেননা ইয়াস এই মুহূর্তে তার সাথে কথা বলছে, মানে আজ তৃতিকার পড়ানো শেষ। এছাড়া সে আদৌ চৌধুরী ম্যানশনে রয়েছে নাকি চলে গিয়েছে, এতেও সে অনিশ্চিত। হেই মামু, তুমি কথা বলছো না কেন? ইয়াসের কথায় আধিরের ধ্যান ভাঙে। সে কিঞ্চিত মুচকি হেসে আওড়ায়, বাড়ি, কেমন আছো তুমি? আজ তোমার মিস ভালো মতো তোমাকে পড়িয়েছে তো? আধিরের প্রশ্নে ইয়াস খানিকটা গম্ভীর স্বরে দ্বিধা নিয়ে বলে, ওই মিস তেতকা, সে তো আজ আসেইনি। মাম্মাম ফোন করলে সে বলেছে আমাকে আর তিনি পড়াতে আসবে না। জানো বাড়ি, আমার না অনেক খারাপ লেগেছে। ওই মিস তেতকা এমন কেন করলো? আমি নাকি অনেক পচা, কিন্তু আমি তো মিস তেতকার সাথে একটুও দুষ্টুমি করিনি। ইয়াসের কথায় আধিরের কপালে ভাঁজ পড়ে। মনে মনে নিরেটভাবে আওড়ায়, তার মানে উনি আজ ইয়াসকেও পড়াতে যায়নি। আবার সাহস কত বড়, অফিস ছেড়েছে। তিনি কোন সাহসে এই মুহূর্তে ইয়াসের টিউশনি ছাড়ে? হাউ ডেয়ার শি ডু দ্যাট? মনে মনে রেগে বিক্ষিপ্ত হলেও আধির ইয়াসের সাথে স্বাভাবিক স্বরে আরও দুটো কথা বলে কল কেটে দেয়। তবে তার মুখশ্রী হতে গাম্ভীর্যের সাপ সরে না।
আধির তৎক্ষণাৎ কি যেন ভেবে গাড়ি ঘুরিয়ে রাস্তা পাল্টে। না, এখন সে আর চৌধুরী ম্যানশন যাচ্ছে না, এবার যাবে সোজা তৃতিকার আবাসে। আধির প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি চালাতে চালাতেই নানান বিষয়ে ভাবতে শুরু করে এবং তার ভাবনা চিন্তার শেষ প্রান্তে সে কিঞ্চিত বাঁকা হেসে আওড়ায়, মিস তেতকা রায়ন চৌধুরী, এই মুহূর্তে আপনাকে শায়েস্তা না করলে আপনি ঠিক হবেন না। অপেক্ষা করুন, আমি আসছি।